গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ এলো ম্যাথস অ্যান্ড এডুকেটর। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তোমরা জানো আজকে সানডে মানেই তোমাদের কিন্তু ধামাকা চলে। ব্যাক টু ব্যাক তোমাদের ম্যাথ জিআই ক্লাস চলেছে ম্যারাথন। এখন চলবে দুর্দান্ত টপ 50 জিকে ম্যারাথন ক্লাস। তো যারা ক্লাসে অলরেডি জয়েন করে গেছো ক্লাসটা একটু দ্রুত শেয়ার করো, কারণ আমরা এখন শুরু করব টপ 50 জিকে ক্লাস। জিকে টপ 50, ঠিক আছে? জিকে টপ 50 একদম। মর্নিং প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করবে এবং তোমাদের প্রস্তুতি যাচাই করে নেবে প্রতিটি পোস্টে সঠিক উত্তর দেওয়ার মাঝখানে। শুরু হচ্ছে আজকের ক্লাস। তো রেগুলার ক্লাস চলছে তোমাদের সোম থেকে শনি, ধারাবাহিক ক্লাসগুলি তোমরা জয়েন করবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে এবং বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে ক্লাসগুলি শেয়ার করবে। চলো সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আচ্ছা, ক্লাস রুটিন সম্বন্ধে যদি জানতে চাও, 9টা থেকে রেগুলার ম্যাথ ক্লাস, ঠিক 10টা থেকে সোম থেকে শনি ফ্রি লাইভ ক্লাস, জিআই ক্লাস এবং ঠিক প্রতিদিন রাত 8:30 থেকে তোমাদের জিকে ক্লাস। এই তিনটে কিন্তু ধারাবাহিকভাবে চলছে। সানডে স্পেশাল তোমাদের ম্যারাথন ক্লাস, মক টেস্ট ইত্যাদি আমি নেই। আজকে ব্যাক টু ব্যাক ম্যারাথন চলছে। ম্যাথ জিআই হলো, এবার হবে টপ 50 জিকে ম্যারাথন। চলো প্রত্যেকে রেডি? প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দাও কুইক। আমি তোমাদের র্যাপিড ফায়ার মতো আজকে এই প্রশ্নগুলি সলভ করে দেবো, কয়েক সেকেন্ডে তোমরা আনসার করবে। কোয়েশ্চেন নম্বর 1। চলো প্রত্যেকে দেখো কেমন পড়াশোনা করছো, সেগুলোর মধ্যে থেকে একটু রিভিশন করে নাও। বলছে কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? আর এই প্রসঙ্গে আমি একটা কথা তোমাদের জিজ্ঞেস করি, বলো এই স্টেডিয়ামটা মূলত কোন খেলার জন্য ব্যবহার করা হয়? মানে ফুটবল, ক্রিকেট, হকি, এরকম যদি বলি কোন খেলার জন্য এটি স্পেশালি ব্যবহার করা হয়? কিনান স্টেডিয়াম, যারা উত্তর করেছে একদম সঠিক উত্তর। স্টেডিয়ামটা হচ্ছে জামশেদপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? জামশেদপুরে অবস্থিত। জামশেদপুর কোথায়? ঝাড়খণ্ডে অবস্থিত, তাই তো? ঝাড়খণ্ডের একটি শহর। প্রত্যেকে জানো। এবং যেটা প্রশ্নটা আমি করেছি এটা মূলত কি জন্য ব্যবহার করা হয়? ক্রিকেট খেলার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, বেশি বিস্তারিত আলোচনা হবে না। এটা একটি ক্রিকেট স্টেডিয়াম, মূলত ক্রিকেটের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। যারা সঠিক উত্তর দিয়েছো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দাও এবং তোমাদের প্রস্তুতিকে যাচাই করে নাও। টপ 50 চলছে জিকে ক্লাস। ম্যারাথন ক্লাস হিসেবে নাও, মক টেস্ট হিসেবে নাও, কারণ তোমাদের প্রস্তুতি তাহলে তোমরা যাচাই করে নিতে পারবে আউট অফ 50 কত পাচ্ছ, শেষে কিন্তু স্কোরটা বলতে ভুলবে না। নিম্নের কোন যৌগটি তড়িৎযোজী? প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে। নিম্নের কোন যৌগটি তড়িৎযোজী? এখানে অক্সিজেন অণু আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, জল আছে এবং অ্যামোনিয়া আছে। তো তড়িৎযোজী কথা বলেছে, তাহলে আমরা দেখে নেব। এর মানে হচ্ছে দুটো পার্টে ভেঙে যাবে, একটা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাবে। সেটা আমরা প্রত্যেকেই জানি যে সোডিয়াম ক্লোরাইড, আমরা জলীয় দ্রবণটা যদি দেখি, জলে দিলে এটা কি হয়? তড়িৎ পরিবহন করে, তাই তো? মানে Na প্লাস এবং Cl মাইনাস দুটো ভাগে, দুটো পার্টে, দুটো আয়নে ভেঙে যায়। পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নে ভেঙে যায়, ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায়। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3। প্রত্যেকে দেখতে থাকো কতগুলি তোমাদের কারেক্ট হচ্ছে। চটপট আনসার করবে। প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখছি। সাবানের ফেনায় চার্জ দিলে কি ঘটবে? ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ হ্রাস পাবে, ফেনাটি নষ্ট হয়ে যাবে, নাকি কোনোটাই হবে না? প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 3। চলো টাইম শেষ হয়েছে। সাবানের ফেনায় চার্জ দিলে এটা কি হবে? ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। একদম সঠিক উত্তর যারা করেছে অপশানে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাসার্ধ প্রথমত বেড়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নের দিকে চলো। বৃদ্ধি পাবে না, হ্রাস পাবে না। নেক্সট প্রশ্নে দেখো, কোশ্চেন নম্বর 4। বলছে রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কি নিয়োগ করেন? সামনে যাদের রেল টার্গেট করছো, রেলওয়ে, ডাব্লিউবি, কেপি, সমস্ত পরীক্ষার্থীদের জন্য এই সেশনটা অনেক অনেক হেল্প করবে। টার্গেট রেল গ্রুপ ডি থেকে শুরু করে রেল গ্রুপ ডি, এনটিপিসি, সমস্ত পরীক্ষার্থীদের জন্য রেল গ্রুপ ডি, রেল এনটিপিসি, সমস্ত পরীক্ষার্থীদের জন্য এই সেশনগুলি অনেক অনেক হেল্প করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? একদম, তো আমরা প্রত্যেকেই জানি রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন একদম প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি যারা করেছো প্রত্যেকের রাইট অ্যান্সার। রাষ্ট্রপতি যারা করেছো প্রত্যেকের রাইট অ্যান্সার। বর্তমান আমাদের রাষ্ট্রপতি কে আছে তোমরা প্রত্যেকে কমেন্ট করো।
নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 5 বলছে পেন্ড হোল গ্রিপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? একদম র্যাপিড ফায়ার হবে, প্রত্যেকে দেখতে থাকো এবং নিজের প্রস্তুতিকে যাচাই করে নাও। পেন হোল্ড গ্রিপ এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, রোয়িং মানে রোয়িং বলতে যে নৌকা চালানো যেটাকে বলা হয়, বোট রেসিং, নাকি হকি? একদম সঠিক উত্তর যারা দিয়েছো। টেবিল টেনিস যারা করেছো পারফেক্ট উত্তর অপশন সি। প্রত্যেকেই যারা সি করেছো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে টেবিল টেনিস এখানেই পেন হোল্ড গ্রিপ এই কথাটাই যুক্ত। তাহলে স্পোর্ট রিলেটেড টার্মস তোমরা পড়বে। হকি খেলার সঙ্গে যুক্ত একটি টার্মস প্রত্যেকে কমেন্ট করো। হকি খেলার সঙ্গে যুক্ত একটি টার্মস প্রত্যেকে কমেন্ট করো। রোলা গারো নামক এই নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? রোলা গারো এই নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস নাকি রোয়িং? প্রত্যেক অ্যান্সার করবে। কোশ্চেন নম্বর 6 রোলা গারো। রোলা গারো তোমরা যারা ক্লাস করছো এই প্রশ্নগুলি দেখো, সম্পূর্ণ এনটিপিসি রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, এনটিপিসি পিওকিউ নিয়ে তোমাদের আজকের টপ 50 জিকে আমি ম্যারাথন লাগিয়েছি। প্রত্যেকে দেখে নাও তোমাদের প্রস্তুতি কেমন চলছে, না হলে সেই মতো করে প্রস্তুতি চালাও। রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেক আনসার করেছো, এটাও কিন্তু টেনিস উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, টেনিস। অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, টেনিস। নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 7 বলছি পঞ্চনদের দেশ নামে অভিহিত করা হয় কোন রাজ্যকে? পঞ্চনদের দেশ। ঠিক আছে, চলছে র্যাপিড ফায়ার, চলছে লাইভ মেগা মক টেস্ট মানে জিকে। ঠিক আছে, প্রত্যেকে উত্তর দাও এবং সঠিক উত্তর দিয়ে তোমাদের প্রস্তুতিকে যাচাই করে নাও। পঞ্চনদের দেশ নামে অভিহিত করা হয় কোন রাজ্যকে? গুজরাট, আসাম, ছত্তিশগড়, পাঞ্জাব? চলো টাইম শেষ হয়েছে। পাঞ্জাব, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক 5 থেকে 10 সেকেন্ড আমি সময় দেবো, এর মধ্যে তোমাদের উত্তরটা কিন্তু দিতে হবে। পঞ্চনদের দেশ নামে অভিহিত করা হয় কোন রাজ্যকে? পাঞ্জাবকে। নেক্সট প্রশ্ন, মানস কোন নদীর উপনদী? ঠিক আছে, মানস কোন নদীর উপনদী? প্রত্যেকে আনসার করবে এবং সঠিক উত্তর দাও। এরকম উপনদী, ঠিক আছে, কোনটি কোন নদীর, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এখন বর্তমান পরীক্ষায় কিন্তু আসছে। রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে এরকম প্রশ্ন কিন্তু দিচ্ছে। তাহলে নদী, উপনদী, শাখা নদী এগুলো কিন্তু একটু দেখে রাখবে। ঠিক আছে, উৎপত্তি কোথায় পড়েছে, হ্যাঁ, মোহনা কোথায়, এগুলো কিন্তু দেখে রাখবে। মানস কোন নদী উপনদী? আমরা প্রত্যেকে জানি মানস হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। ব্রহ্মপুত্র, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। গঙ্গা হবে না, যমুনা হবে না, কৃষ্ণা হবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 9 তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন করাকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ দ্বারা কোনো ধাতুতে তাপ উৎপন্ন করাকে কি বলা হয়? জুল প্রক্রিয়া, জুল থমসন প্রক্রিয়া, সিবেক প্রক্রিয়া নাকি নিম্নের কোনোটিই নয়? কোশ্চেন নম্বর 9। একদম সঠিক উত্তর যারা দিয়েছো এটা হবে জুল প্রক্রিয়া। হ্যাঁ, জুলের একটা আহ, জুলের সূত্র আছে, ক্লাস 9-10 সম্ভবত এটা আছে, যে উৎপন্ন তাপ পরিবাহিতে সেটা অনেক কিছু ভ্যারি করে। এটা প্রপোর্শনাল বা কার সঙ্গে সমানুপাত হয়? আই স্কোয়ার আর টি। আই মানে হচ্ছে প্রবাহমাত্রা, আর হচ্ছে রোধ, টি হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, টি হচ্ছে টাইম। আই স্কোয়ার আর টি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে জুলের সূত্র। ঠিক আছে, চলো এগুলো তোমরা পড়েছো ক্লাস 10। ক্লাস 10 যারা পড়েছো এই জিনিসটা আশা করি তোমাদের সিলেবাসে আছে। চলো নেক্সট প্রশ্ন, কারণ আমাদের পরীক্ষা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেল মিলে কিন্তু এনটিপিসি রেল যারা টার্গেট করছো এটা কিন্তু হবে। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 10 হরিজন পত্রিকা কে সম্পাদন করেন? হরিজন পত্রিকা কে সম্পাদন করেন? কোশ্চেন নম্বর 10 প্রত্যেক আনসার করবে। হরিজন পত্রিকা কে সম্পাদন করেন? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিন পাল। দেখো একটা জিনিস মনে রাখবে, জিকে যদি তুমি বেশি দিন যদি ফেলে রাখো বা রিভিশন না করো তোমার কিন্তু প্রতিটি অপশন কিন্তু সেম মনে হবে। তো আহ, সেই মানে প্রবলেম থেকে আমাদের যদি আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য বেশি বেশি করে আমাদের কি লাগবে? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস লাগবে। সঠিক উত্তর যারা দিচ্ছ মহাত্মা গান্ধী, একদম সঠিক উত্তর, পারফেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 11 ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? কত্থক নৃত্য, ভারতনাট্যম, বেহুলা নৃত্য নাকি কণ্ঠসঙ্গীত? প্রত্যেকে সঠিক উত্তর দাও।
ভেরি গুড মর্নিং যারা ক্লাসে জয়েন করেছো প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের সেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। র্যাপিড ফায়ার চলছে জিকে মক টেস্ট টপ 50। ডক্টর এম এস সুবলকি কিসের জন্য বিখ্যাত এটা অবশ্যই তোমরা জানো, যেটা কত্থক নৃত্য, ভারতনাট্যম, বেহুলা নৃত্য, কণ্ঠসঙ্গীতের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে। ইনি একজন কর্ণাটকী কণ্ঠশক্তি, মানে কর্ণাটকে মানে ইনি কর্ণাটক এই রাজ্যের মানে বাসিন্দা, এবং তিনি সেখানকার একজন কণ্ঠসঙ্গীত। ইনি ভারতরত্ন অনেক পুরস্কারে ভূষিত হয়েছে, তার মধ্যে ভারতরত্ন পুরস্কারে কিন্তু এনাকে ভূষিত করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 12। নিচের কোনটি রেল ইঞ্জিনের অংশ নয়? নিচের কোনটি রেল ইঞ্জিনের অংশ নয়? রেল ইঞ্জিনের অংশ নয়। রেলের পরীক্ষা যদি দেবে তাহলে রেলের বিভিন্ন অংশ, ঠিক আছে, পেন্টোগ্রাফ কি, এই টাইপের প্রশ্ন কিন্তু জেনে রাখবে। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানো যে পেন্টোগ্রাফ, রেলের মূলত কতগুলি পেন্টোগ্রাফ থাকে, একটি রেলে কতগুলি পেন্টোগ্রাফ থাকে। পেন্টোগ্রাফ জানো, অনেকে নামই শুনেনি পেন্টোগ্রাফ কি। চলো আজকে সঠিক উত্তর হবে নিম্নের কোনটি রেল ইঞ্জিনের অংশ নয়? এটা হচ্ছে টেন্ডার, স্টিম টারবাইন, বয়লার, ফায়ার বক্স। রাইট অ্যান্সার হবে স্টিম টারবাইন, এটা হবে সঠিক উত্তর। টেন্ডার আছে, বয়লার আছে, ফায়ার বক্স সবকিছু আছে। আমি বলছিলাম কি পেন্টোগ্রাফ, এটা কি বলতো, এই জিনিসটা হচ্ছে রেলের মূলত তিনটি থাকে, ঠিক আছে, তিনটি থাকে। ওই যেখানে মানে রেল ওপরে যে তার মতো থাকে না, ওপরে যে যে একটা দেখবে তারের সঙ্গে যেটা ঠেকে ঠেকে যায় সেই জিনিসটাকে বলা হয় পেন্টোগ্রাফ, ঠিক আছে। একটা রেলের মাথায় এবং মূল তারের সঙ্গে যেটা আর কি ছুঁয়ে ছুঁয়ে যায় সেটাকে বলা হয় পেন্টোগ্রাফ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্নে যাব আমরা, কোশ্চেন নম্বর 12। বুঝতে পেরেছি, উপরের জিনিসটাকে বলা হয় পেন্টোগ্রাফ, এই লম্বা লম্বা জিনিসটাকে বলা হয় পেন্টোগ্রাফ, যেটা আর কি রেলের ওপরের সঙ্গে জুড়ে থাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 13। কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? নিম্নের কোন কণাটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না? চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না। নিউট্রন, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, এদের কোনোটি নয়। প্রত্যেক অ্যান্সার করবে। নিউট্রন, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, এদের কোনোটি নয়। চলো টাইম আপ, 10 সেকেন্ড হয়ে গেছে। নিম্নের অপশন এ নিউট্রন কণা, এটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। নিউটন কণা চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 14। প্রোপেন, এই জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা কত? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রোপেন এই জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা কত? 3, 2, 4, কোনোটি নয়। প্রোপেন এই জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা কত? 3, 2, 4, কোনোটি নয়। অর্গানিক কেমিস্ট্রি পড়বে বা জৈব রসায়ন, এই জিনিসটা একটু দেখে যাবে। বেশি দেখতে হবে না, ক্লাস 10-এর দেখবে লাস্ট চ্যাপ্টারটা একটু দেখে যাবে, এখান থেকে কিন্তু কিছু অর্গানিক প্রশ্ন কিন্তু আসতে পারে। কার্বন রিলেটেড প্রশ্ন, আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন মাস থাকে, সেই কার্বন পরমাণুতে বলছে কি কতগুলি প্রোপেন, ঠিক আছে, ইথেন, মিথেন, এভাবে আমরা দেখেছি। হ্যাঁ, তো প্রোপেন যেখানে থাকবে সেখানে আমাদের 3টি কার্বন পরমাণু থাকবে। রাইট অ্যান্সার যারা করেছো 3, একদম সঠিক উত্তর 3টি। এ দেখো CH4, এটা হচ্ছে মিথেন, জানো তো এগুলো, ঠিক আছে। C2H2 বা C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন, বা C2H4 যদি করে দাও এটা হচ্ছে ইথিলিন, বা দুটো থাকবে। C3 দিয়ে থাকলে ঠিক আছে প্রোপেন, এটা ইথেন বা এটা হচ্ছে ইথিলিন, তাই তো। এইগুলো একটু মনে রাখবে। বা C3 দিয়ে যখন আসবে তখন হবে প্রোপেন। এই যৌগগুলো তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। এর সঙ্গে আবার থাকবে, হ্যাঁ, এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে, কোনো একটা মূলক যুক্ত হয়ে যাবে। C3 মোটামুটি কার্বন পরমাণুর সংখ্যা 3টে থাকবে, ঠিক আছে, অনেক যৌগ আছে। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 15। ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর দেবে। বিনয়চন্দ্র পাল, দাদাভাই নৌরোজি, রামমোহন রায়, লালা লাজপত রায়।
গুড। তো সঠিক উত্তর, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? এটা প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করেছো। এটা হচ্ছে দাদাভাই নওরোজি, তাই তো? দাদাভাই নওরোজি, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমাদের এই রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। তোমরা জানো তো, আমরা প্রত্যেকে বলি রাজা রামমোহন রায়। এর নাম কিন্তু শুধু রামমোহন ছিল, হয়ে গেল রাজা রামমোহন রায়। এই রাজা খেতাবটি বা রাজা উপাধিটি কে দিয়েছিল এই রামমোহন রায়কে? এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। নিচের কোন সুলতান প্রকৃত নাম ছিল জুনাখা? নিচের কোন সুলতানের প্রকৃত নাম ছিল জুনাখা? ইলতুৎমিশ, বলবন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। নিচের কোন সুলতানের প্রকৃত নাম, অরিজিনাল নেম ছিল জুনাখা, তার থেকে নাম চেঞ্জ করে অন্য নাম পরিবর্তিত হয়েছে, যে ইলতুৎমিশ, বলবন নাকি মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক? নিচের কোন সুলতানের প্রকৃত নাম ছিল জুনাখা? একদম সঠিক উত্তর দিচ্ছে অনেকে, এটা হবে মোহাম্মদ বিন তুগলক। কারেক্ট অ্যান্সার অপশন সি তে বসে আছে মোহাম্মদ বিন তুগলক। এটাকে আমরা পাগলা রাজা বলে অভিহিত করা হয়। অনেক ঐতিহাসিক এনাকে পাগলা রাজা বলে অভিহিত করেছেন, কারণ এনার আহ, রাজত্বকালে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সব রাজাদের থাকে, কিন্তু এনার একটু বেশি দেখা গেছে। হ্যাঁ, যেগুলো মানে মিনিংলেস, যেগুলো হচ্ছে অর্থহীন, আহ, না করলেই হতো, সেটা ইনি ঘটিয়েছে। হ্যাঁ, তো সেইগুলোকে কেন্দ্র করে এনাকে অনেক ঐতিহাসিক পাগলা রাজা হিসাবেও কিন্তু আখ্যায়িত করেছেন। নিজাম গোল্ড কাপ, নিজাম গোল্ড কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি। নিজাম গোল্ড কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস নাকি হকি? প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 17। একদম সঠিক উত্তর এবং রাইট অ্যান্সার ফুটবল যারা করেছো। নিজাম গোল্ড কাপ এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নিজাম গোল্ড কাপ এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন নম্বর 18। ক্যাথোড রশ্মির কণিকা ধর্মের সাপেক্ষে একটি যুক্তি হলো, ক্যাথোড রশ্মির কণিকা ধর্মের সাপেক্ষে একটি যুক্তি হলো, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে সক্ষম হয়, কেবলমাত্র চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। অপশন ডি কোনোটি নয়। ক্যাথোড রশ্মির কণিকা ধর্মের সাপেক্ষে একটি যুক্তি। প্রত্যেকে সঠিক উত্তরটি দাও। একদম সঠিক উত্তর যারা আনসার করেছো। এখানে দেখো, অপশন এ তে বসে আছে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে সক্ষম। অপশন বি। সি তে বলেছে কেবলমাত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, কোনোটিই নয়। তাহলে কারেক্ট আনসার হবে ক্যাথোড রশ্মির সাপেক্ষে একটি যুক্তি হলো, এটি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। অপশন এ যারা করেছো প্রত্যেকের পারফেক্ট উত্তর। অপশন এ, অপশন এ, অপশন এ 100%। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 19। খুব ভালো করে প্রশ্নটি দেখো। চলছে র্যাপিড ফায়ার জিকে মক টেস্ট। ঠিক আছে, প্রত্যেকে নিজের প্রস্তুতিকে যাচাই করে নাও। একটু ফাস্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। জিকে তোমাকে দেখেই পরীক্ষার উত্তর করতে হবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তর নামাতে হবে, কারণ পরবর্তী যে টাইমগুলো তুমি পাবে সেগুলো ম্যাথ জিআই করার জন্য রাখতে হবে। কারণ ম্যাথ জিআই কিন্তু তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, সলভ করতে হবে। জিকে কিন্তু সলভ করার কোনো জায়গা নেই। যত মানে তুমি পড়াশোনা করবে পরীক্ষার সময়, তত ভালো তুমি উত্তর করতে পারবে। সেই জন্যই তোমাকে বেশি বেশি করে যা পড়ছো সেগুলো রিভিশন দিয়ে রাখতে হবে, যাতে কোনো মতে একটা প্রশ্ন না ছেড়ে যায় পরীক্ষার হলে। নিচের কোনটি ডেট্রিটাস বা মিথজীবী শৃঙ্খল? খাদ্য শৃঙ্খল, শুকর, কৃমি, ব্যাকটেরিয়া, ছত্রাক। প্রথম অপশন আছে, দেখো সেকেন্ড অপশন বলা হচ্ছে আমাদের উদ্ভিদ, ফড়িং, ব্যাং, সাপ, ময়ূর। তৃতীয় মৃত উদ্ভিদ, কেঁচো, ব্যাং, সাপ, ময়ূর। অপশন ডি ঘাস, হরিণ, মানুষ, বাঘ। একদম সঠিক উত্তর এখানে অপশন সি যারা করেছো, মৃত উদ্ভিদ, কেঁচো, ব্যাং, সাপ, ময়ূর। এটা হবে সঠিক উত্তর। মৃত উদ্ভিদ, কেঁচো, ব্যাং, সাপ, ময়ূর, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নম্বর 20। চলো, বলছে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে বেশি থাকে? কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে বেশি থাকে? হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? তো সঠিক উত্তর যারা করেছে অপশন বি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্গন। মনে থাকবে, আর্গন হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে। ওকে। আচ্ছা বলো তো, গ্যাস বেলুনে কোন নিষ্ক্রিয় গ্যাস, গ্যাস বেলুনে কোন নিষ্ক্রিয় গ্যাস ভরা হয়? গ্যাস বেলুনে, প্রত্যেকে কমেন্ট করবে। আমি প্রত্যেকে কমেন্ট দেখে নিচ্ছি, কমেন্ট কর প্রত্যেকে। গ্যাস বেলুনে কোন নিষ্ক্রিয় গ্যাস ভরা হয়? ট্রাকোমা।
ট্রাকোমা রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত? ট্রাকোমা ফুসফুস, যকৃৎ, মাড়ি নাকি কোনোটি নয়? ফুসফুস, যকৃৎ, মাড়ি কোনোটি নয়। ট্রাকোমা রোগটি নিম্নের কোনটির সঙ্গে যুক্ত? ফুসফুস, যকৃৎ, মাড়ি কোনোটি নয়। মনে রাখবে ট্রাকোমা, গ্লুকোমা, ক্যাটারাক্ট এগুলো সব কিন্তু এটার মধ্যে কোনোটিই নয়। কারণ আমরা জানি কি এটা আই বা চোখ, আমাদের চোখের রোগ। মনে থাকবে চোখের রোগ। ফুসফুস, যকৃৎ, মাড়ি হবে না। চোখ যারা করেছো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 22। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন? নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 22। চলো। একদম সঠিক উত্তর করেছো। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন? এটা হচ্ছে ভিটামিন বা ভাইটামিন সি। মনে থাকবে ভিটামিন সি যারা করেছো একদম সঠিক উত্তর অপশন বি তে বসে আছে। ঠিক আছে, ভুল করবে না, দেখে নাও, রিভিশন করে নাও। নেক্সট প্রশ্নে চলো প্রত্যেকেই। কোশ্চেন নম্বর 23 বলছে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় ক্যাডমিয়াম, সীসা, আয়রন, নিকেল। দেখো হিমোগ্লোবিন প্রত্যেকেই জানো, হিম মানে হচ্ছে লোহা, লৌহ ঘটিত। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাডমিয়াম, সীসা, আয়রন, নিকেল। এর মধ্যে সীসা, সীসা রাইট অ্যান্সার। যে আহ, সীসা হচ্ছে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়, এটা হচ্ছে সীসা। 24 কোন প্রকার দূষণের ফলে মানবদেহে হাড় ও দাঁতের ক্ষয় ঘটে? কোন প্রকার দূষণের ফলে মানবদেহে হাড় ও দাঁতের ক্ষয় ঘটে? আর্সেনিক, ম্যাগনেসিয়াম, ফ্লুরাইড, ক্যাডমিয়াম। কোন প্রকার দূষণের ফলে মানবদেহে হাড় ও দাঁতের ক্ষয় ঘটে? আর্সেনিক, ম্যাগনেসিয়াম, ফ্লুরাইড, ক্যাডমিয়াম। একদম সঠিক উত্তর যারা দিচ্ছ ফ্লুরাইড, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্লুরাইড, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ ফ্লুরাইড দূষণের ফলে কিন্তু এটা ঘটে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। জম্মু ও কাশ্মীর ব্যাপারে, জম্মু ও কাশ্মীরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারে কেবলমাত্র যুগ্ম তালিকাভুক্ত বিষয়, কেন্দ্রীয় যুগ্ম তালিকা আছে এমন বিষয়, কেবলমাত্র কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। বলছে তিনটি তালিকাভুক্ত বিষয়। চলো প্রত্যেকে বুঝে উত্তর দেবে। একদম সঠিক উত্তর যারা করেছে কোশ্চেন নম্বর সি মানে অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কেবলমাত্র কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়, হ্যাঁ, কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারে, বাকিগুলো করতে পারবে না। নেক্সট প্রশ্নে চলো। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর মানে রাজ্য সম্পর্কে ওরা মানে কেন্দ্র কিছু বলতে পারবে না, কেবলমাত্র কেন্দ্রীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে। কে প্রথম ডিএনএ কে বিচ্ছিন্ন করেছিলেন? খুব ভালো একটি প্রশ্ন। কে প্রথম ডিএনএ কে বিচ্ছিন্ন করেছিল? চলো দেখি কতজন সঠিক উত্তর করতে পারে। কোশ্চেন নম্বর 26। একদম সঠিক উত্তর। ডিএনএ দেখো, আমি যদি বলি ডিএনএ আবিষ্কার বা ডিএনএ যে মডেল সেটা আলাদা কথা। হ্যাঁ, সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। হ্যাঁ, কিন্তু ডিএনএ বিচ্ছিন্ন করেছিল এটা হচ্ছে ফ্রেডারিক মিয়েস্টার। মনে থাকবে যারা ভুল করছো, ওয়াটসন ক্রিক করলে ভুল হবে। ডিএনএ মডেল সেটা হবে ডিএনএ যে দ্বিতন্ত্রী মডেল, ঠিক আছে, ডাবল হেলিক্স দ্বিতন্ত্রী যে মডেল সেটা করেছে ওয়াটসন এবং ক্রিক। বুঝতে পারছো, গুলিয়ে ফেলবে না, এটার সঙ্গে এটা গুলিয়ে ফেলবে না। এটা প্রশ্নটা আলাদা প্রশ্ন। ফ্রেডারিক মিয়েস্টার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম ডিএনএ কে বিচ্ছিন্ন করেছিল। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 27। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে কি বলতে চাইলাম। কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা কোন ফসল চাষের পক্ষে আদর্শ? চীনাবাদাম, কার্পাস, বাজরা নাকি ধান? কৃষ্ণ মৃত্তিকা কোন ফসল চাষের জন্য আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা মানে হচ্ছে কালো যে মাটি, যেটা নিম্নের চীনাবাদাম, কার্পাস, বাজরা এবং ধান এর মধ্যে কার্পাস বা তুলা চাষের জন্য উপযোগী। মনে থাকবে তুলা চাষের জন্য উপযোগী। তো এবার তোমরা বলবে যে এই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কোন রাজ্যে সবচেয়ে বেশি কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? কমেন্ট করবে। মধু কোন অরণ্যের অন্যতম বনজ সম্পদ? দেখো মধু তো সব অরণ্যেই পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে এখানে উম, মধু মূলত নিম্নে যে দেওয়া আছে ম্যানগ্রোভ, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী কোনোটিই নয়। এটা রাইট অ্যান্সার হবে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ, ঠিক আছে, ম্যানগ্রোভ। তোমরা ক্লাস
ছোটবেলায় 3-4 একটা দেখবে তোমাদের ওটাকে কি বলে? একটা গল্প আছে। মধু আনতে বাঘের মুখে। তোমরা যারা ছোটদের টিউশন পড়াও তারাই বুঝতে পারবে। মধু আনতে বাঘের মুখে। আ আ আরজান, কপিল, ঠিক আছে? আমি এটা পড়েছি। ঠিক আছে? ছোটরা যখন পড়ে আমি এটা পড়ে নিয়েছি। তো মধু আনতে বাঘের মুখে এটা খুব ভালো বেশ, হ্যাঁ? সেই বাঘের চোখে মধু পড়বে, হ্যাঁ? বাঘ তখন আর দেখতে পাবে না। নাহলে কিন্তু সব খেয়ে নিত, বুঝলে? যখন ওরা বনে গেছিল, হ্যাঁ? মধু ছিটকে গিয়ে বাঘের চোখে মুখে লেগে যায়। যে এরকম একটা গল্প আছে, মধু আনতে বাঘের মুখে না যদি জানো একটু দেখে নেবে। আরজান, কপিল এরকম কয়েকটা ক্যারেক্টার এখানে আছে। নেক্সট প্রশ্নে চলো। কোয়েশ্চেন নম্বর 29, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট মানে চাল গবেষণাগার। বাংলা কথা, চাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বা ধান, একই কথা, জামনগর, লখনৌ, কটক, কলকাতা। চলো, সঠিক উত্তর কটক যারা করেছো একদম সঠিক উত্তর। কটক, কটক, কটক কোথায়? উড়িষ্যার কটক। ঠিক আছে? মনে রাখবে, চাল গবেষণাগার। জাতীয় কিষাণ দিবস কবে পালিত হয়? 14ই জুন, 22শে জুন, 22শে সেপ্টেম্বর, 15ই অক্টোবর, 23শে ডিসেম্বর। জাতীয় কিষাণ দিবস কবে পালিত হয়? তো যারা জানো না একটু জেনে নেবে। সঠিক উত্তর হচ্ছে 23শে ডিসেম্বর। তাহলে ইম্পোর্টেন্ট ডেটস কিন্তু তোমরা পড়বে। এই যে জানুয়ারি, হ্যাঁ, ডিসেম্বর বা সামনে যে মাসগুলো আছে বা প্রত্যেকটা প্রতি ইয়ারে যে সমস্ত ইম্পোর্টেন্ট ডেজ সবগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে? ইম্পোর্টেন্ট ডেজ মোটামুটি একটু চর্চায় রাখতে হবে। ইম্পোর্টেন্ট ডেজ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? নিচের কোন শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত? নিচের কোন শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত? লন্ডন, প্যারিস, মস্কো, দি হেগ। প্রত্যেক আনসার করবে। নিচের কোন শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত? লন্ডন, প্যারিস, মস্কো, দি হেগ। প্রত্যেকেই সঠিক উত্তর দাও। অপশন ডি যারা করেছো যে নেদারল্যান্ডের দি হেগ শহরে জাতীয় বা আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। ঠিক আছে? দি হেগ শহরে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন। সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ। তো এই যে প্রকল্পটি কত সালে গৃহীত করা হয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারা? পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ এটি কত সালে গৃহীত করা হয়? প্রত্যেক আনসার করবে। সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পটি কত সালে চালু করা হয়? 2020, 2019, 2017, 2016। তো সঠিক উত্তর যারা দিয়েছো দেখে নাও। সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পটি চালু করা হয়, হ্যাঁ, 2016 যারা করেছো একদম পারফেক্ট উত্তর মনে রাখবে 2016। আচ্ছা তোমরা বলো তো দেখি, স্বাস্থ্য সাথী বা আচ্ছা বলো সবুজ সাথী, সবুজ সাথী এই যে প্রকল্পটি এটা প্রত্যেকে জানো, হ্যাঁ, সাইকেল বিতরণ করা হয় নবম থেকে 12 যারা ছাত্রছাত্রী তাদেরকে। এইটি কবে এটি কবে চালু হয়? এই প্রকল্পটি কবে চালু হয় এটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে? কমেন্ট করবে। চলো, সবুজ সাথী। বলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 33, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কত সালে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইডে মর্যাদা লাভ করে? 2019, 2002, 2016, 2021। প্রত্যেক আনসার করবে এবং সঠিক উত্তরটি দাও। কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা বলো তো কি সুন্দরবন যদি বলা হয়, যদি বলা হয় সুন্দরবনের কথা, সুন্দরবন, সুন্দরবন যদি বলা হয় এই সুন্দরবন তোমরা মনে রাখবে, সুন্দরবন আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেটা হচ্ছে 1987, তাই তো? 1987, 1987 এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। মনে থাকবে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে আখ্যায়িত হয় বা ভূষিত হয় বা মর্যাদা লাভ করে কবে? 1987।
ঠিক আছে? বলতো সুন্দরবন রামসার সাইটে কবে সুন্দরবন রামসার সাইট কবে ঘোষিত হয়? 2019-এ মনে থাকবে রামসার সাইট। টাইগার প্রজেক্ট বলো, এগুলো একদম মুখস্থ থাকবে। 1973। মূলত এভাবে তোমরা পড়ে রাখবে। হ্যাঁ, সুন্দরবনটা পরীক্ষায় আসে, তো এগুলো একটু জেনে রাখবে। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। আমাদের আজকে প্রশ্ন কি ছিল? কাঞ্চনজঙ্ঘা, তাই তো? এটা হবে 2016 যারা করেছো পারফেক্ট উত্তর অপশন সি। ঠিক আছে? 34 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ব্রাহ্মী, পালি, সংস্কৃত। দুটো পালি এসছে এখানে, তো এখানে একটাকে নেপালি করে দাও। হ্যাঁ, দেখো, ত্রিপিটক আমরা প্রত্যেকেই জানি পালি ভাষায় লিখিত, তাই তো? পালি ভাষায় লিখিত। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 35 বলো। বলছে রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, এটি বর্ণিত আছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে? রাষ্ট্রপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, এটি বর্ণিত আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে? এটা প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দাও। এই প্রশ্নটি ভুল হওয়ার চান্স কিন্তু অনেকেই ভুল করবে। এখানে দেখো অনুচ্ছেদ 153, অনুচ্ছেদ 154, 155, 165, 154। এবার দেখো আমরা প্রত্যেকে জানি যে 155 এবং 154, 153 এর মধ্যে রাজ্যপালের ধারাগুলো বর্ণিত আছে। তাহলে সঠিক উত্তর এখানে আমরা দেখে নেব, রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে, এটি হচ্ছে আমাদের অনুচ্ছেদ 155। ঠিক আছে? অনুচ্ছেদ 155। যারা ভুল করেছো দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 155, 155। এবার দেখো যেটা বলছি আমি, এখানে একটা জিনিস তোমাদের কনফিউশন হতে পারে, 154 এটা মনে রাখবে। 154 নং ধারা হচ্ছে রাজ্যপালের হাতে যে ক্ষমতা, যে রাজ্য কার্যনির্বাহী যে ক্ষমতা, সেটা হচ্ছে 154 ধারায় বলা আছে। রাজ্যপালের হাতে যে ক্ষমতা ন্যস্ত থাকে 154 ধারা বলে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্নে চলো। ব্যাস সম্মান পুরস্কার প্রদান করা হয় নিম্নের কোন ক্ষেত্রে? ব্যাস সম্মান, ব্যাস সম্মান প্রত্যেকে বলো। ব্যাস সম্মান। দেখো, ব্যাস সম্মান পুরস্কার মূলত প্রদান করা হয় সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, চলচ্চিত্র। নিম্নের এই চারটি ক্ষেত্রের মধ্যে কোনটিতে ব্যাস সম্মান পুরস্কার প্রদান করা হয়? প্রত্যেকে অ্যান্সার করবে এবং সঠিক উত্তর দিয়ে তোমাদের প্রস্তুতিকে যাচাই করে নেবে। একদম সঠিক উত্তর দিয়েছো যে সাহিত্যে ব্যাস সম্মান পুরস্কারটি দেওয়া হয়। ঠিক আছে? সঙ্গীত, বিজ্ঞান, চলচ্চিত্র এগুলো আলাদা আলাদা আছে। যে সাহিত্যের ক্ষেত্রে যেমন গ্র্যামি পুরস্কার কোথায় সঙ্গীতে দেওয়া, বিজ্ঞানের ক্ষেত্রে কি দেওয়া, কলিঙ্গ কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়, চলচ্চিত্রের ক্ষেত্রে অনেকগুলো আছে। ঠিক আছে? এইগুলো তোমরা দেখে রাখবে। নেক্সট প্রশ্নে চলো। পেরিয়ার জাতীয় উদ্যান, পেরিয়ার যে ন্যাশনাল যে জাতীয় উদ্যান আছে, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, এখানে এটি কোথায় অবস্থিত? মেঘালয়, ত্রিপুরা, কেরালা, রাজস্থান। প্রত্যেকে সঠিক উত্তর দেওয়া। চলছে টপ 50 জিকে মক টেস্ট, তোমরা প্রত্যেকে আনসার করো এবং প্রত্যেকের প্রস্তুতি যাচাই করে নেবে। প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখছি এবং সঠিক উত্তর দিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও একদম মজবুত করে নাও বা আরও একদম এগিয়ে নিয়ে চলো। চলো, চলছে 37 নম্বর প্রশ্ন, যারা উত্তর করেছে কেরালা, প্রত্যেকে সঠিক উত্তর। পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে কেরালা। এটি মূলত হাতি এবং বাঘের জন্য বিখ্যাত, মনে থাকবে। হাতি, বাঘ এগুলোর জন্য বিখ্যাত। ঠিক আছে? কেরালার পেরিয়ার জাতীয় যে ন্যাশনাল পার্কটি আছে। নাবার্ড, প্রত্যেকে আনসার করবে। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এই নাবার্ড, এটা ইম্পর্টেন্ট, কেননা এই নাবার্ড হচ্ছে আমাদের রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, প্রত্যেকে যে ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর, হ্যাঁ, বি ফর ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1982-তে। মনে থাকবে এটা রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। ঠিক আছে? রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত মানে গ্রামীণ, রুরাল মানে হচ্ছে গ্রামীণ। ঠিক আছে? আশা করি ক্লিয়ার প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 39 যারা করেছো, যারা 38 করেছো, চলো 39।
বলছে কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? কোনো বিল অর্থ বিল কিনা সেটা কে ঠিক করবে? প্রত্যেকেই সঠিক উত্তর দাও। অর্থ বিল, মানি বিল, হ্যাঁ? এবার এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলি। ৩ টে জিনিস আমাদের বিষয় রাখতে হবে। মানি বিল, ঠিক আছে? বাজেট আর ফিনান্স কমিশন যেটা। এই ৩ টের ধারা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? প্রত্যেকে চটচট করে কমেন্ট করে দাও। অর্থ বিল, বাজেট এবং কমিশন। বহুবার তোমাদের এগুলো পড়ানো হয়েছে। ঠিক আছে? আশা করি তোমাদের প্রত্যেকের অসুবিধা হবে না এগুলো। তো প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। দেখো এটা প্রত্যেকের জানা উচিত যে অর্থ বিল এটা হচ্ছে ১১০, হ্যাঁ? মানে বাজেট হচ্ছে ১১২, কমিশন হচ্ছে ২৮০। মনে থাকবে এগুলো কিন্তু অর্থ কমিশন বা ফিনান্স কমিশন সেটা হচ্ছে আমাদের হুম, বাজেট, ঠিক আছে? সেগুলো আমরা প্রত্যেকে এই ৩ টে জিনিস খেয়াল রাখবে। আবার বলছি ১১০ মানি বিল, বাজেট অধিবেশন যদি বলা হয় সেটা হচ্ছে ১১২ এবং ২৮০ নং অনুচ্ছেদে বলা হচ্ছে অর্থ কমিশন। ঠিক আছে? তাহলে বর্তমান আমাদের ফিনান্স মিনিস্টার কে আছে? তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। বর্তমান ফিনান্স মিনিস্টার কে আছে? আচ্ছা, প্রশ্নের সঠিক উত্তর যারা দিয়েছো কোন বিল অর্থ বিল, কোন বিল অর্থ বিল কিনা কে ঠিক করেন? এটা হচ্ছে আমাদের লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে? এটাও তোমরা বলো বর্তমান লোকসভার অধ্যক্ষ কে? বর্তমান লোকসভার অধ্যক্ষ কে? প্রতিটি প্রশ্ন রিলেট করে পড়তে হবে। বর্তমান লোকসভার অধ্যক্ষ কে আছে? আমাদের ওম বিড়লা। মনে থাকবে ওম বিড়লা। ঠিক আছে? ওম বিড়লা। ফিনান্স মিনিস্টার কে আছে? তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। চম্বল নিচের কোন নদীর উপনদী? চম্বল নিচের কোন নদীর উপনদী? নর্মদা, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র। চম্বল নিচের কোন নদীর উপনদী? নর্মদা, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র। চলছে র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্ব। আমরা দেখতে ৪০ নম্বর প্রশ্নের জন্য আর মাত্র ১০টা প্রশ্ন তোমাদের কাছে আছে। তো মনে রাখবে এটি হচ্ছে যমুনার উপনদী। হ্যাঁ? যমুনার উপনদী। ঠিক আছে? ব্রহ্মপুত্র হবে না, নর্মদা হবে না। হ্যাঁ? যমুনার উপনদী। নেক্সট প্রশ্ন, তাহলে নদী উপনদী থেকে প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষায় আসে, পড়ে রাখবে। মাইকোলজি কি? মাইকোলজি এই কথার অর্থ কি? ব্যাকটেরিয়া সম্বন্ধীয় অধ্যয়ন, ভাইরাস সম্বন্ধীয় অধ্যয়ন, ফাঙ্গি বা ছত্রাক সম্বন্ধীয় অধ্যয়ন, প্যারাসাইট সম্বন্ধীয় অধ্যয়ন। আমরা প্রত্যেকে জানি মাইকোলজি এই ওয়ার্ডটি আমাদের ছত্রাক, মনে থাকবে? ছত্রাক বা ফাঙ্গি, ঠিক আছে? এই বিষয় সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় মাইকোলজি। একইভাবে ভাইরোলজি মানে ভাইরাস, ঠিক আছে? এগুলো তোমরা আ জেনে রাখবে। হ্যাঁ? বিভিন্ন স্টাডি রিলেটেড যে প্রশ্ন উত্তর পরীক্ষা আসে, হ্যাঁ? বার্ড যদি বলা হয়, স্টাডি অফ বার্ড, এটা হচ্ছে আমাদের অর্নিথোলজি। জানো তো? স্টাডি অফ বার্ড বললে আমরা কি হবে? অর্নিথোলজি। অর্নিথোলজি। যদি বলে স্টাডি অফ বার্ড নেস্ট, কেউ বলতে পারবে? এটা হচ্ছে অর্নিথোলজি। স্টাডি অফ যদি বার্ড নেস্ট বলে, পাখির বাসা সংক্রান্তীয় স্টাডি, তখন কি হবে? প্রত্যেকে বলো, সেটা হবে নিডোলজি। মনে থাকবে নিডোলজি। হ্যাঁ? এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে? অনেক আছে এগুলো কিন্তু স্টাডি অফ ইনসেক্ট যদি বলা হয়, স্টাডি অফ ইনসেক্ট। ইনসেক্ট মানে জানো তো? পতঙ্গ। হ্যাঁ? স্টাডি অফ ইনসেক্ট যদি বলা হয়, তখন কি হবে? তখন হবে এন্টোমোলজি। কি হবে? ENTO, এন্টোমোলজি। ঠিক আছে? আশা করি ক্লিয়ার প্রত্যেকে। এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, পড়ে রাখতে হবে সবগুলো। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাই। তাহলে এগুলো একটু তোমরা স্টাডি গুলো অধ্যয়ন করবে। নেক্সট, মেডি মেলিওডোসিস কি? মেলিওডোসিস কি? প্রত্যেকে বলো মেলিওডোসিস কি? 42, ভালো প্রশ্ন। চামড়ায় লালচে ছোপ, ছোঁয়াচে রোগ, স্মৃতিভ্রংশ হওয়া, আ জোরে ব্যথা। আচ্ছা তোমরা বলো তো এই স্মৃতিভ্রংশ হওয়া, এটা আমি দেখেই তোমাদের মনে পড়লো। এটা একটা লস অফ মেমোরি যাকে বলা হয়, ইংলিশে বলা হয়। এগুলো ইংলিশে এগুলো কিন্তু ওই আসে, ওয়ান ওয়ার্ডস এ আসে, লস অফ মেমোরি। হ্যাঁ? এটাকে এক কথায় প্রকাশ কিভাবে করব? আমরা বলি কি? অ্যামনেসিয়া। তাই তো?
অ্যামনেশিয়া। জানো তো প্রত্যেকে অ্যামনেশিয়াকে বলা হয় স্মৃতি, লস অফ মেমোরি বা স্মৃতিভ্রষ্ট হওয়া, ঠিক আছে? যাই হোক, আজকের প্রশ্নের উত্তর হবে ছোঁয়াচে রোগ। মেলিওডিসিস হচ্ছে একটি ছোঁয়াচে রোগ, মানে হচ্ছে এটি সম্ভবত মাটি দূষণ বা জল থেকে আমাদের শরীরে এফেক্ট করে। এটা ছোঁয়াচে ছোঁয়াচে রোগ, ঠিক আছে? মেলিওডিসিস এটা আমাদের দেশে সম্ভবত দেখা যায় না। হ্যাঁ, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এই দিকটায় দেখা যায়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন 43, প্রত্যেকে দাও সঠিক উত্তর। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজক দেশ কোনটি? 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক দেশের আয়োজক দেশ কোনটি? এর মধ্যে দেখো কোনোটিই নয়, যারা আনসার করেছো প্রত্যেকে সঠিক উত্তর। টোকিও জাপান হবে না। হ্যাঁ, আমাদের সঠিক উত্তর প্যারিস অলিম্পিক হয়ে গেল কদিন আগে, তাই তো? প্যারিস অলিম্পিক হয়ে গেল 2024। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই প্যারিস অলিম্পিক পরীক্ষায় ইম্পর্টেন্ট। তো এই প্যারিস অলিম্পিকে ভারত কটি পদক পেয়েছে কোন ক্ষেত্রে সেটা দেখে রাখবে, বা উল্লেখযোগ্য ব্যক্তি, হ্যাঁ, যারা বেশি সংখ্যক মেডেল পেয়েছে, স্বর্ণপদক, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। অন্য কান্ট্রিও জেনে রাখতে হবে। এই প্রসঙ্গে আমি তোমাদের বলি, তোমরা বলবে 2028 কোথায় হবে এবং 2032 কোথায় হবে। প্রত্যেকে কমেন্ট করবে 2028 এগুলো সব তোমাদের পড়ানো আছে, আমি তোমাদের পড়িয়েছি ক্লাসে। 2028 কোথায় হবে, 2032 কোথায় হবে প্যারিস অলিম্পিক। 4 বছর অন্তর অন্তর অলিম্পিক প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, অনুষ্ঠিত হয়, ঠিক আছে। প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল গ্রিসের এথেন্স শহরে, মনে থাকবে? গ্রিসের এথেন্স শহরে প্রথম অলিম্পিক্স আসর বসেছিল। গ্রিসের কোথায়? এথেন্স শহরে, ঠিক আছে? জানো প্রত্যেকে, গ্রিসের এথেন্স শহরে, গ্রিসের এথেন্স। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? সব কিন্তু তোমরা জানো। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কাকে? পিয়ের দ্য কুবারিং, তাই তো? পিয়ের দ্য কুবারিং। কত সালে? কত সালে? সালটা বলো, কবে থেকে শুরু হয়? 1896, ঠিক আছে? 1896। প্রতিটি জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, কবে কোথা থেকে শুরু হয়েছে, সেটা কি, এটা কি কি অনেক ইভেন্ট আছে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে ইভেন্ট সংখ্যা বাড়ছে অলিম্পিকে, তাই তো? চলো নেক্সট। আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো? উত্তর হবে প্যারিস। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এবছর। কার আত্মজীবনীর নাম হচ্ছে লাইফ অন মাই টার্মস? লাইফ অন মাই টার্মস এটি কার আত্মজীবনীর নাম? অপশন এ শরৎ পাওয়ার, অপশন বি শশী থারুর, অপশন সি চেতন ভগত, অপশন ডি হচ্ছে প্রণব মুখার্জি। প্রত্যেক আনসার করবে এবং সঠিক উত্তর দিয়ে তোমাদের প্রস্তুতিকে যাচাই করে নেবে। কার আত্মজীবনীর নাম হচ্ছে লাইফ অন মাই টার্মস? শরদ পাওয়ার যারা করেছো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি হচ্ছে একজন বর্ষিয়ান কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির নেতা, ঠিক আছে? মনে থাকবে শরদ পাওয়ার, ঠিক আছে? মারা গেছেন ইনি, ঠিক আছে? তো এনার আত্মজীবনীর নাম হচ্ছে লাইফ অন মাই টার্মস। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এনার জন্মবার্ষিকীতে, 75তম জন্মবার্ষিকীতে নরেন্দ্র মোদী এটি প্রকাশ করেন। কে প্রকাশ করেন? আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় নরেন্দ্র মোদী, ইনি কিন্তু এটি প্রকাশ করেন এই শরদ পাওয়ারের 75তম জন্মবার্ষিকীতে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 45, নিচে দেওয়া কোনটিতে ইথানোয়িক অ্যাসিড রয়েছে? ইথানোয়িক অ্যাসিড মানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, মনে থাকবে। ইথানোয়িক অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সংকেত CH3COOH। এবার বলো, এবার বলো, এটি কিসে আছে? লেমন জুস, অরেঞ্জ জুস, হোয়াইট ভিনিগার, টমেটো কেচাপ। চলো, তো রাইট অ্যান্সার হচ্ছে হোয়াইট ভিনিগার। হ্যাঁ, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, মনে থাকবে। তো নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 46। চলো, আমরা দেখতে দেখতে প্রায় 50টা প্রশ্ন কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? তো কতক্ষণ সময় লাগলো? উইদিন 1 আওয়ার্স, 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা 50টা প্রশ্ন কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমাদের প্রিপারেশন চলবে ডে বাই ডে, ডে বাই ডে, ঠিক আছে? করেঙ্গে ইয়া মরেঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে আমরা প্রত্যেকে জানি
এই বিখ্যাত উক্তিটি কে করেছিল? গান্ধীজি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই তো? ইনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গুজরাটে পোরবন্দরে, তাই তো? মহাত্মা গান্ধী। এনার অনেক অবদান আছে আমাদের ন্যাশনাল মুভমেন্ট বা জাতীয় আন্দোলনে। ইনি একটা পরিচিত মুখ, হ্যাঁ? বা লিডার আমরা প্রত্যেকে জানি জাতীয় আন্দোলনে। এনাকে ফ্রন্ট পেজে দেখা যায় সবসময়। ফ্রন্ট পেজ বলতে সামনের সারিতে দেখা যায়। ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে মহাত্মা গান্ধীর অবদান অনস্বীকার্য। ইনি মূলত কোন আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মরেঙ্গে এই ডাকটি দিয়েছিল? বলো। একদম সঠিক উত্তর প্রত্যেকে দিচ্ছ। এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২ এ কোথায়? ১৯৪২ 1942। হ্যাঁ, এখানে একজন মহিলা, বৃদ্ধ মহিলা গুলি খেয়ে মারা যায় জানো তো? যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তার নাম কি? মাতঙ্গিনী হাজরা। তিনিও গান্ধীজির সঙ্গে সহযোগিতা করেছেন, মাতঙ্গিনী হাজরা। গুলি খেয়ে মারা যায়, বুঝতে পেরেছো? কিন্তু মানে জান দিয়ে দিয়েছে, কিন্তু কোনোদিন অধিকারকে ছাড়েনি, বুঝতে পেরেছো? অধিকারটা বুঝে নেওয়ার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে আমাদের অনেক অনেক ভারতীয় সৈনিকরা। ঠিক ঠিক আছে? ঠিক আছে? এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার মনে পড়লো, ওই আগের দিন তোমাদের করাচ্ছিলাম যে বাঁচতে হয়তো এমনভাবে বাঁচো, হ্যাঁ, ওই মনে পড়ছে না। কালকেই তো করালাম। গান্ধীজির উক্তি মনে পড়ছে? কোটেশনটা? বলো, একজন বলো। হ্যাঁ, কালকেই তো। ইয়েস। সেই বিখ্যাত উক্তিটি মহাত্মা গান্ধী বলেছিল কি, যে বাঁচো তো এমনভাবে বাঁচো যেন কালই তোমার মৃত্যু হবে, আর জ্ঞান অর্জন করলে এমনভাবে করো যেন তুমি চিরকাল বাঁচবে। কথাটা দারুণ একটা কোটেশন, মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে? আর আমরা একটা এটা জানি যে বাঁচলে সিংহের মতো বাঁচো, তাই তো? ১ ঘন্টা যদি বাঁচো সেটা সিংহের মতো বাঁচো, কখনোই বিড়ালের মতো নয়। ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে। এইভাবে কিন্তু তোমাদের সবসময় মোটিভেশন নিয়ে চলতে হবে, যেহেতু তোমরা ডিফেন্সে তোমরা পরীক্ষা দিতে চলেছো, ডিফেন্স লাইনে আসতে চলেছো। সবসময় বুক চেতিয়ে এগিয়ে চলতে হবে। ঠিক আছে? ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে আ এই বিদ্রোহকে ১ম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন নিম্নের কে? খুব ভালো একটা প্রশ্ন। নিম্নের কে? ১৮৫৭ যে মহাবিদ্রোহ হয়েছিল এটাকে ১ম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ হিসাবে, মানে ঠিক আ প্রায় ১০০ বছর আগে ১৯৪৭ এ আমাদের দেশ স্বাধীন হয়। প্রায় ১০০ বছর আগে কিন্তু ১৮৫৭ যে ১ম বিদ্রোহ ঘটেছিল, তখন যদি একটু ঠিকঠাকভাবে আ মানে অ্যা ঠিকঠাকভাবে যদি এটাকে ইউটিলাইজ করা যেত, ঠিক আছে? ফলপ্রসূ করা যেত, তাহলে হয়তো অনেক আগে আমাদের দেশ স্বাধীন হয়ে যেত। কিন্তু সেটা সম্ভব হয়নি। তো মনে রাখবে ভিডি সাভারকার, হ্যাঁ? বিনায়ক দামোদর সাভারকার এই যে ১৮৫৭ মহাবিদ্রোহকে ১ম স্বাধীনতার যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন। ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্ন। বলো 48 ভারতীয় ক্রীড়া প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার কি? ভারতীয় ক্রীড়া প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার কি? আমরা প্রত্যেকে জানি যে ক্রিয়ায় অসামান্য অবদান, ক্রিয়ায় যদি অসামান্য অবদান তাকে দেওয়া হয় অর্জুন পুরস্কার। মানে কোনো খেলোয়াড়, কোনো প্রতিযোগী, তাকে যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে অর্জুন পুরস্কার। কিন্তু আজকের প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষণ যারা দেয়, কোচ, শিক্ষক যারা, গুরু যারা, তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য। যেমনটা আমরা আ মহাভারতে পড়ে এসেছি, তাই না? অর্জুন, দ্রোণাচার্য, অর্জুনের গুরু ছিল দ্রোণাচার্য, তাই তো? সেখান থেকে এই টার্মগুলো এসছে দ্রোণাচার্য, ঠিক আছে? একজন গুরু ছিল। কথা বুঝতে পারছো? আর্চারি একজন যোদ্ধা, হ্যাঁ? যাই হোক। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 49, আমরা দেখতে, দেখতে চলে এলাম আমাদের গোলের দিকে। টপ 50 প্রশ্ন আমরা প্রায় শেষ করে ফেলছি। রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থ নিম্নের কোনটি? ফাইব্রিনোজেন, হেপারিন, থ্রম্বিন, গ্লোবিন। প্রত্যেকে আনসার করবে। রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থ কোনটি? একদম সঠিক উত্তর যারা দিয়েছো মনে রাখবে হেপারিন। হেপারিন হচ্ছে আ
রক্ত তঞ্চন প্রতিরোধী পদার্থ, এই হেপারিন মনে রাখবে। হেপারিন যদি আমাদের শরীরে রক্তনালীতে না থাকতো, রক্ত জমাট বেঁধে যেত। মনে থাকবে, রক্তকে জমাট বাঁধতে দেয় না কার মধ্যে, রক্তনালীর মধ্যে রক্ত ক্লড হয় না, ঠিক আছে, রক্ত ক্লড হয় না এই হেপারিন নামক পদার্থ থাকে বলে, ঠিক আছে, এটা রক্তকে ক্লড করতে দেয় না, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন বলো। 50 অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন আজকের সেশনের, প্রত্যেকে আনসার করবে। প্রতি বছর 30শে এপ্রিল ভারতে কি পালিত হয়? প্রতি বছর 30শে এপ্রিল ভারতে কি পালিত হয়? জাতীয় ঐক্য দিবস, আয়ুষ্মান ভারত দিবস, জাতীয় স্বাস্থ্য মিশন দিবস, জাতীয় প্রযুক্তি দিবস। প্রত্যেকে আনসার করবে এবং সঠিক উত্তর দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করে নাও, এবং টপ 50 আউট অফ 50 তোমরা কত পেলে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। যে 50-এ তোমাদের স্কোর কত দাঁড়ালো, 50-এ তোমাদের স্কোর কত দাঁড়ালো। প্রতি বছর 30শে এপ্রিল ভারতে কি পালিত হয়? জাতীয় ঐক্য দিবস, আয়ুষ্মান ভারত দিবস, জাতীয় স্বাস্থ্য মিশন দিবস, জাতীয় প্রযুক্তি দিবস। একদম মনে রাখবে, এটা হচ্ছে আয়ুষ্মান ভারত দিবস। আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয় 30শে এপ্রিল, ঠিক আছে। তাহলে এই ছিল টপ 50। যারা 50-এ 50 পেয়েছো অবশ্যই বলবে যে স্যার আমার 50-এ 50 এসছে, ঠিক আছে। যারা নতুন আছো রেগুলার ক্লাসে এসো, রেগুলার ক্লাসে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ যারা ক্লাসটা এতক্ষণ কন্টিনিউ করেছো। হ্যাঁ, তো আমরা উইদিন 1 আওয়ার্স 50 প্রশ্ন করে ফেললাম, ঠিক আছে। তো এভাবে আমরা এগিয়ে যাব আগামী দিনে। পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে এসছে। তোমরা, আবারও বলছি, পড়াশুনো করো, প্রতিটি প্রশ্ন দেখো, প্রতিটি প্রশ্ন এক্সাম রিলেটেড প্রশ্ন, প্রতিটি প্রশ্ন কিন্তু মিক্সড আকারে আমি নিয়ে এসেছি, ঠিক আছে। মিক্স তোমাদের জিকে, হ্যাঁ, সায়েন্স থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, ঠিক আছে, প্রতিটি আহ, ভূগোল থেকে, ভূগোল এটা এটা তো তোমাদের অর্থবিদ বুঝতে পারছো, ইকোনমিক্স, প্রতিটি জায়গা থেকে কিন্তু প্রশ্ন আমি নিয়েছি, যেটা তোমাদের পরীক্ষায় যেভাবে আসে, হ্যাঁ, তোমরা দেখলেই বুঝতে পারবে। এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। জিকে পার্টটা কিন্তু স্ট্রং করতে হবে, কারণ সামনে যে এক্সামগুলো আছে প্রতিটি এক্সামে মিনিমাম 30-40 করে কিন্তু জিকে আমাদের আসছে বা আসবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা জিকেটাকে কিন্তু আমরা সেভাবেই নেব, ঠিক আছে। আচ্ছা, মধু আনতে বাঘের মুখে, এটা যারা দেখেছো এটার লেখক কে বলবে, ঠিক আছে, এটার লেখক কে, ঠিক আছে। দেখি তোমাদের এটা এইচডাব্লিউ বলবে লেখক কে, দেখি কতজন পড়াশোনা করছো ঠিকঠাক। কথা বুঝতে পারছো, এইভাবে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। আফটার অল এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, বুঝতে পারছো। চলো, তো সেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা সেশনটা লাইক করবে, ঠিক আছে, রেগুলার ক্লাসে এসো, ওকে। আর যেগুলো কমেন্ট করতে বললাম অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবে, সেটা আমি ঠিক করে দেবো। হ্যাঁ, যেহেতু 1 ঘন্টার মধ্যে খুব একটু ফাস্ট আনসার করেছি। পেন্টোগ্রাফ কি, এগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ, রেলের কবে কোন রেল চালু হয়েছে, ঠিক আছে, রেলের কোথায় কি বগি তৈরি হয়, কোথায় রেলের চাকা তৈরি হয়, রেলের ইঞ্জিন তৈরি হয়, এগুলো একটু দেখে রাখবে। রেলের যারা পরীক্ষা দিতে যাচ্ছ, হ্যাঁ, রেলের ন্যারো গেজ, ব্রড গেজ, হ্যাঁ, ডিস্টেন্সগুলো দেখে রাখবে, বুঝতে পেরেছো। রেলের সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায়, কোন হেডকোয়ার্টার আছে, ঠিক আছে, সেগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ, রেলের যারা পরীক্ষা দিতে চাইছো জিকেটাকে স্ট্রং করো, জিকে স্ট্রং না হলে কিন্তু পারবে না, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্স ঘাঁটো, কোথা থেকে কি প্রশ্ন আসছে দেখে একটু আন্দাজ করো, রেলের জন্য বলছি। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের অনেক ভালো আরো প্রিপারেশন বা আরো আরো ভালো তোমাদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, ওকে। ঠিক আছে, চলো, টাটা করে দিই। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখনই, আর বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। এইটুকু তোমাদের দায়িত্ব দিলাম, এই ছোট্ট পরিবারকে একটু বড় করার দায়িত্ব তোমাদের দিলাম। সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো, টাটা। টপ 50 কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না। তোমার স্কোর কত দাঁড়ালো সেটা কিন্তু জানাতে ভুলবে না, যে স্যার আফটার অল আমার 50-এ 40 স্কোর হয়েছে। হ্যাঁ, স্কোরটা অবশ্যই জানাবে, স্কোরটা অবশ্যই আমি দেখে নেবো কার কি স্কোর হয়েছে। 40 যদি হয়, কারোর যদি স্কোর হয় আউট অফ 45, ভেরি গুড। কারোর যদি 50-ও হয়ে যায়, হ্যাঁ, সেটাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দুটো একটা যাবেই। হ্যাঁ, কারণ এগুলো রিভিশন না হলে কিন্তু ছিটকে যায়। তো চেষ্টা করবে 40 থেকে 50-এর মধ্যে তোমার স্কোরটা রাখার, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছো কি বলতে চাইলাম। টার্গেট 2024, 24 তো শেষ হতে চললো, টার্গেট নিতে হবে আমাদের 2025, তাই তো। টার্গেট নিতে হবে আমাদের 2025,
ঠিক আছে? 2025 টার্গেটটা নিতে হবে, যে সমস্ত এক্সাম আছে, একটা এক্সাম আমাদের ছাড়লে হবে না। প্রতিটি এক্সাম আমাদের কিন্তু টার্গেট করতে হবে। ঠিক আছে? টার্গেট 2025। চলো, টাটা। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে রেডি থেকো নেক্সট ক্লাসের জন্য। মানডে যেমন তোমাদের ক্লাস চলে, ঠিক সকাল 9টা থেকে আমি ম্যাথ নিই তোমাদের। যারা জানো না জেনে নাও, ঠিক 10টা থেকে আমি তোমাদের রেগুলার বেসিস জিআই ক্লাস নিই, এবং ঠিক 8:30 বাজলেই, রাত 8:30 PM, সেখানে আমি তোমাদের জিকে ক্লাসটা নিই। ঠিক আছে? এই ক্লাসগুলো একটু তোমরা ফলো করবে। টাটা। লাইক করে দিও প্রত্যেকে, এবং একটা কমেন্ট করে রেখো। ঠিক আছে? টাটা। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো, এবং রেগুলার এভাবে প্রিপারেশন চালিয়ে যাও। পরীক্ষা কিন্তু হবেই। এইভাবে কিন্তু তোমরা মোটিভেট থাকবে। পরীক্ষা কিন্তু হবেই হবে। এক্সাম কিন্তু হবেই হবে। এক্সাম আজ নয় কাল কিন্তু হয়ে যাবে। তুমি কতটা প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রস্তুতি কতটা, সেটা কিন্তু প্রশ্ন উঠবে দিন শেষে। তুমি কতটা প্রস্তুতি নিচ্ছ, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। এক্সাম হচ্ছে না কেন, কেন হচ্ছে না, কবে হবে, কেন হচ্ছে না, কি হবে, হ্যাঁ, এই রকম প্রশ্নগুলি না জাগিয়ে তোমার মধ্যে প্রশ্ন তোলো যে তুমি কি প্রস্তুত, তুমি কি প্রস্তুত। এই প্রশ্নটা নিজের মনে প্রশ্ন করবে ডে বাই ডে, যে তুমি কি প্রস্তুত। ব্যাপক কম্পিটিশন, একদম হাই লেভেলে কম্পিটিশন চলছে। ঠিক আছে? এখন ছেলেপিলে কিন্তু টপ লেভেলে কম্পিটিশন করছে। হাই কম্পিটিশন, বুঝতে পেরেছো? কম্পিটিশন, একদম লড়াই হবে, হাড্ডাহাড্ডি। বুঝতে পেরেছো? তো সেই দিকে টার্গেট করবে। কেউ কারোর জায়গা কিন্তু ছেড়ে দেবে না। এক চুল ইঞ্চি কেউ কিন্তু ছেড়ে দেবে না। এই কথাটা মাথায় রাখবি। মোটিভেট থাকবে অলওয়েজ। এক চুল এক ইঞ্চি জায়গা কিন্তু তোমাকে কেউ ছেড়ে দেবে না। তোমাকে জায়গা করে নিতে হবে। বুঝতে পারছো? এই রকম কঠিন পরিস্থিতিতে তোমাকে কিন্তু টিকে থাকতে গেলে পড়তে হবে। মিনিমাম 10 ঘন্টা তোমাকে পড়তে হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু নিজেকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে? টাটা। ভালো থেকো প্রত্যেকে।